আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনা বা কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং এই চ্যাপ্টারটাতে। আমরা এই চ্যাপ্টারটা কয়েকটা পর্বে ভাগ করে পড়ব। এই চ্যাপ্টারটা কতটা বেশি গুরুত্বপূর্ণ তুমি আসলে ভাবতেও পারবা না। একবার যদি এই চ্যাপ্টারটা আত্মস্থ হয়ে যায়, এটা শুধু এসএসসি না, এটা এইচএসসি এমনকি অ্যাডমিশন পর্যন্ত সারা জীবন সব জায়গায় কাজে লাগবে। এবং এই চ্যাপ্টারে দুটো ইন্টারেস্টিং ব্যাপার আছে। একটা হচ্ছে এই চ্যাপ্টারটা একদম প্রমাণ দেয় যে কেমিস্ট্রি আসলে কতটা লয়াল একটা সাবজেক্ট, যেখানে আসলে একটা ম্যাথ শিখলে আসলে কোটি কোটি না, ইনফিনিটি পরিমাণ ম্যাথ আসলে ওই একই রুলস ফলো করে চলে, কোনো ধরনের ব্যত্যয় ঘটায় না। একই সাথে এই অধ্যায়ে যে বিজ্ঞানী, যেই হিরো যে বিজ্ঞানী অ্যাভোগ্যাড্রো বা অ্যাভোগ্রেডো, তোমাদের বইতে গ্রেডো লেখা আছে বাট অনেক সময় এটা অ্যাভোগ্র্যাডোও বলে। তো হোয়াট এভার ইট ইজ, এই অ্যাভোগ্র্যাডো বিজ্ঞানী যিনি, উনার যে একটা হাইপোথিসিস যেটা আসলে প্রমাণ হয় নাই, তারপরেও এটা হচ্ছে এখন একটা সূত্র আকারে চলতেছে। এইরকম একটা কথাও তোমাদের সাথে শেয়ার করব, যে এটা কিভাবে হলো, প্রমাণ না হওয়ার পরেও সেটা কিভাবে সূত্র হয়ে গেল। তো চলো আমরা শুরু করে দেই। আচ্ছা, তো আমরা বইতে যাই। বইয়ের শুরুটা আমাদের ঠিক এইভাবে হচ্ছে যে মোল সম্পর্কিত ধারণা দিয়ে শুরু হচ্ছে। তো আমাদের বইয়ের ভাষা অনুযায়ী আমাদের শুরুতে বলেছে যে আমরা যেমন জানি যে 12 মানে 12 কথাটা যেমন হচ্ছে ডজন, হালি কথাটা যেমন হচ্ছে 4, 100 কথাটা যেরকম শতক, একইভাবে মোল কথাটা হচ্ছে আসলে এই সংখ্যাটা 6.023 ইন্টু 10⁻23। এবং এই সংখ্যাটা আমরা এই সংখ্যাটা যেহেতু বিজ্ঞানী অ্যাভোগ্যাড্রো দিয়েছিলেন, সো এই নাম্বারটাকে আমরা এনএ বা নাম্বার অফ অ্যাভোগ্যাড্রো এইভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে? তো এরপর থেকে আমি আর পুরো নাম্বারটা বলবো না, তোমরা অবশ্যই পুরো নাম্বারটা মনে রাখবা, কারণ হালি মানে যে 4, এটা তো মনে রাখা ছাড়া আর কোনো উপায় নাই। আছে কোনো উপায়? নাই। তো অবশ্যই এই নাম্বারটা তোমরা মেমোরাইজ করে নিবা, কারণ এই নাম্বারটা তো সারা জীবন এখন কাজে লাগতে যাচ্ছে। তো 6.023 ইন্টু 10⁻23 নাম্বারটা কিন্তু মোটামুটি সহজ আছে, বারবার পড়লে হয়ে যাবে। সো মোল কথাটার সাথে রিলেটেড হচ্ছে এই নাম্বারটা। এটার মানে হচ্ছে, যদি আমি বলি 1 মোল তন্দ্রা, মানে হচ্ছে আসলে এই পরিমাণ তন্দ্রা বা এত টি তন্দ্রা। ঠিক আছে? আমি যদি বলি 1 মোল পরমাণু, তার মানে আসলে এতটি পরমাণু। আমি যদি বলি 1 মোল অণু, তার মানে আসলে এতটি অণু। আমি যদি বলি 1 মোল আয়ন, তাহলে এতটি আয়ন। ঠিক আছে? এই সব ক্ষেত্রে আমরা দেখলাম যে অক্সিজেন হচ্ছে O2 আকারে আছে, অক্সিজেন গ্যাস আকারে আছে। তোমাদেরকে আগেও আমি বিভিন্ন অধ্যায়গুলোর ভিডিওতে বলেছি যে পর্যায় সারণীতে সকল মৌলই মোটামুটি একা থাকতে পারে, কিছু কিছু মৌল ছাড়া। যেরকম হাইড্রোজেন কখনো এরকম থাকে না, সবসময় H2 এভাবে থাকে। ও কখনো এভাবে থাকে না, O2 আকারে থাকে। N কখনো এভাবে থাকে না, N2 আকারে থাকে। এবং 17 নম্বর গ্রুপ যেটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো আমাদের হচ্ছে এভাবে 2 আকারে থাকে। ঠিক আছে? তো এই ধারাবাহিকতা, এখানে ও হচ্ছে আসলে 2 আকারে আছে, ও হচ্ছে শুধু ও আকারে নাই। আচ্ছা, এরপরে আমাদের যে কথাটা বলতেছে সেটা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। এখন আমরা শুরুতে যে জিনিসটা শিখবো যে মোল কাকে বলে এবং 1 মোল কাকে বলে। কথাটা কি আসলে ডিফারেন্ট? মানে ব্যাপারটা কি এমন যে হচ্ছে 1 মোলের সংজ্ঞা আলাদা, মোলের সংজ্ঞা আলাদা? না, এমন না। বাট একটু কথার মধ্যে আ একটু ডিফারেন্সিয়েশন ক্রিয়েট হবে। সেটা কি? মোল কি? কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে, কোনো একটা পদার্থের যে পরিমাণের মধ্যে এতটি পরমাণু, অণু বা আয়ন থাকে। কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে এতগুলা অণু, পরমাণু বা আয়ন থাকবে, এটা বলেছে আসলে অণু, পরমাণু, আয়ন ছাড়া অন্য যেকোনো কিছু থাকতে পারে। আমরা এখানে উল্লেখ করেছি। সেটাই হচ্ছে ওই পদার্থেরই মোল। ঠিক আছে? ওই পদার্থেরই মোল। আর যদি আমরা বলি 1 মোল কি, তাহলে 1 মোল হচ্ছে ওই রাসায়নিক পদার্থের ওই একই ক্ষেত্রে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে 1 মোল বলে। কঠিন লাগতে পারে, কঠিন লাগার কিছু নাই, আমি একদম সহজ করে দিচ্ছি, দেখো। আচ্ছা, আমরা একটা লাইন শিখবো এবং এই লাইন দিয়ে আমরা পৃথিবীর সকল ম্যাথ করে ফেলবো। একটা লাইন শিখে। সেটা কি? 1 মোল
কার্বন মানে হচ্ছে আসলে 12 গ্রাম কার্বন। কেন 1 মোল কার্বন মানে 12 গ্রাম কার্বন? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, কার্বনের ভর সংখ্যা হচ্ছে 6 দুগুণে 12, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যতটা প্রোটন ততটাই নিউট্রন থাকে। তো প্রোটন আর নিউট্রনের সংখ্যা যোগ করলে আমরা ভর সংখ্যা পাই। তো এই ভর সংখ্যাটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে সেটাকে আমি কার্বনের পারমাণবিক ভর বলতে পারি, যেহেতু কার্বন একটা পরমাণু এই জন্য এর পারমাণবিক ভর। যদি যে কোনো জিনিস অণু হলে তার আণবিক ভর থাকবে। তো এই যে ভর সংখ্যাকে কনভার্ট করলে আমি পাচ্ছি হচ্ছে পারমাণবিক ভর। এই জিনিসটা পারমাণবিক ভর যেটা, এটা এই অধ্যায়ে আমাদের মুখস্থ করা লাগবে। কিন্তু এই জন্য আমরা যদি আগে পারমাণবিক সংখ্যা মুখস্থ করে না আসি তাহলে আমরা ভর সংখ্যা মুখস্থ করতে পারবো না, বা পারমাণবিক ভরটা মুখস্থ করতে পারবো না। ভর বা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা যেটা, এটা হাইয়েস্ট কিছু কিছু মানে হচ্ছে মৌলেরই মুখস্থ করা লাগে। তো এটার মধ্যে হাইয়েস্ট হচ্ছে 15টা মৌল পড়বে তোমাদের এসএসসি লেভেলে, হাইয়েস্ট 20টা পড়বে, 15 থেকে 20টা পড়বে। তো 15 থেকে 20টা মৌলের পারমাণবিক সংখ্যা যদি আমরা মুখস্থ করি সেটাকে জাস্ট 2 দিয়ে গুণ করলে আমরা হচ্ছে ভর সংখ্যা পাবো। কিছু কিছু ব্যতিক্রম থাকবে, সেগুলো হচ্ছে আমরা একটু আলাদা করে মেমোরাইজ করে নিব। সেক্ষেত্রে দেখা যাবে যে 1 বা একটু বেশি হচ্ছে মানে ভর সংখ্যা হচ্ছে বেশি হইছে। মানে ভর সংখ্যা তো না, ভর সংখ্যাও বেশি হবে এবং হচ্ছে পারমাণবিক সংখ্যাও বেশি হবে। তো 1 মোল কার্বন মানে আসলে 12 গ্রাম কার্বন, যেটা সমান সমান হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি আমার হচ্ছে কার্বন। ঠিক আছে? আচ্ছা, একইভাবে যদি আমি চিন্তা করি যে 1 মোল অক্সিজেন তাহলে আসলে কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাহলে হচ্ছে ভর সংখ্যা বা ভর হচ্ছে আসলে 8 দুগুণে 16 গ্রাম অক্সিজেন সমান সমান হচ্ছে এতটি অক্সিজেন। এখানে একটা কথা লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে পরমাণু। কিন্তু বাস্তবে আসলে এই ঘটনাটা হয় না, কারণ অক্সিজেন তো একা থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা লিখি 1 মোল O2, সো O2 মানে অবশ্যই এটা 2 গুণ হয়ে গেছে, তার মানে 32 গ্রাম O2 ইজ ইকুয়াল টু এতটি O2 অণু। ইট ইজ নট পরমাণু, কারণ এখন ও হচ্ছে অণু। ঠিক আছে? ও কিন্তু আর মৌল বা পরমাণু আকারে নাই, ও কিন্তু এখন অণু আকারে চলে গেছে। যেহেতু এটা O2, একের অধিক পরমাণু হলে অণু হয়, সেটাতে চলে গেছে। তো এই জন্য এটা হচ্ছে অণু। এই দুটো জায়গাতে সব সময় কনফিউশন ক্রিয়েট হয়। আমরা অনেক সময় O2 বললেও 16 গ্রাম লিখি, ও বললে 32, কোনটা কি লিখি কোনো ঠিক ঠিকানা নাই। তো এই লাইনটা অবশ্যই মনে রাখবো। একইভাবে মনে করো আমি যদি লিখি 1 মোল H2O, তো H2O এর আণবিক ভর আসলে কত? অক্সিজেনের মানে পারমাণবিক ভর হচ্ছে 1, 1 দুগুণে 2, এবং 2 এর সাথে হচ্ছে অক্সিজেন হচ্ছে 16, তাহলে 2 যোগ করলে 18। তো আমার তো মুখস্থ ছিল, বাট তোমাদেরকে দেখানোর জন্য বললাম। তো H2O সমান সমান হচ্ছে এতটি H2O অণু। তাহলে আমরা দেখতেছি যে আমরা ওই 10 থেকে মানে 15 থেকে 20টা মোলের যদি পারমাণবিক সংখ্যা মনে রাখি বা পারমাণবিক ভর মনে রাখি, তাহলে আমরা যে কোনো যৌগের বা অণুর আণবিক ভরটা বের করতে পারবো। যেমনটা আমরা অক্সিজেনের বের করে নিলাম, যে কোনোটারই আমরা পারবো। তো এই অধ্যায়ের ফার্স্ট বেসিসই এটা যে তোমাকে পারমাণবিক ভর শিখে আসতে হবে। পারমাণবিক ভর শিখছো মানে তুমি আণবিক ভর পারো। ঠিক আছে? ফাইন। এই লাইনগুলো থেকে আমরা সারা জীবন হচ্ছে ম্যাথ করব। আমরা কোনো সূত্রের মধ্যে যাব না, আমি সূত্র শিখাবো, বাট আমি দেখছি সূত্র মনে রাখা, সূত্রের কোনটা কি, এটার থেকে সবসময় এই লাইনগুলো দিয়ে ম্যাথ করা হচ্ছে মোস্ট ইজি। তো এখন আমি যদি বলি যে 1 মোল আসলে কি, তাহলে ব্যাপারটা এমন যে কোনো একটা, আমরা যদি বইয়ের একদম সংজ্ঞা অনুযায়ী যাই, রাসায়নিক পদার্থের পরমাণুর ক্ষেত্রে কথা বলছে, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর এবং অণুর ক্ষেত্রে আণবিক ভর যেটা, সেটাকে যদি আমি গ্রাম এককে প্রকাশ করি, আমি দেখলাম আমার স্লাইডে আমি গ্রাম এককে প্রকাশ করছি। একটা পরমাণুর পারমাণবিক ভরকে আমি গ্রাম এককে প্রকাশ করছি। এইটা করার ফলে এককে প্রকাশ করলে যে পরিমাণটা আমি পাবো, যেমন এখানে 12 গ্রাম কার্বন পাইছি, এই 12 গ্রাম কার্বন মানে আসলে 1 মোল। তাহলে আমি যদি এই যে দুটো জিনিস খেয়াল করি, এই লাইনটা এবং হচ্ছে এই লাইনটা, কোন একটা রাসায়নিক পদার্থের
পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যেই পরিমাণটা আমি পাচ্ছি, লাইক 12 গ্রাম 18 গ্রাম, এক একজনের ক্ষেত্রে তো এক একটা হচ্ছে, সেটাই হচ্ছে 1 মোল। তোমাদের কাছে অনেক আশ্চর্য লাগতেছে না যে এই সংখ্যাটা কিভাবে বিজ্ঞানী হচ্ছে ফাইন্ড আউট করলো? এক্স্যাক্টলি, বিজ্ঞানী কিন্তু এই সংখ্যাটা কখনোই হাতে গুনে দেখতে পারে নাই, যার ফলে কোনো প্রমাণও নাই যে উনি হাতে গুনে দেখছে। কিন্তু উনি এইটার মাধ্যমে যত রকম পরীক্ষা করেছে, যত রকম কোনো সূত্র দিয়েছে, সবকিছু সঠিক প্রমাণিত হয়েছে। যেহেতু এটাতে কোনো ভুল প্রমাণের সুযোগ ছিল না, সেই কারণে পরবর্তীতে এই হাইপোথিসিসটা আসলে সূত্র হিসাবে বিবেচনা হয়ে গেছে। এভাবে বিজ্ঞানী অ্যাভোগাড্রো উনার সংখ্যাটাকে এই পৃথিবীতে স্ট্যাবলিশড করে রেখে গেছে। তো এটা যে কোনো সময় যে কেউ যদি ভুল প্রমাণ করে ফেলে, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়েও যেতে পারে। ঠিক আছে? তো আমি ধরে নিলাম হবে না। আচ্ছা, এবার এই ঘটনা থেকে আমরা এখান থেকে একটু মার্ক করব যে আমরা হচ্ছে 1 মোল কাকে বলে শিখছি, এবং মোল সংখ্যা কাকে বলে, মানে মোল কাকে বলে সেটাও শিখছি। তো মোল হচ্ছে যদি আমরা দেখি এতটি অণুপরমাণু বা আয়ন আছে কোন একটা পদার্থের মধ্যে, তার মানে ওটা মোল। কারণ যদি আমরা দেখি কোনো কিছু হচ্ছে 4টা আছে, সেটা যেমন হালি, কোনো কিছু 12টা আছে, সেটা যেমন ডজন, একইভাবে কোনো কিছু যদি এতটা থাকে তাহলে সেটা মোল। কিন্তু 1 মোলের সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলতেছি কোনো একটা পদার্থ, পরমাণু হলে পারমাণবিক সংখ্যা, অণু হলে আণবিক সংখ্যা, এটাকে যদি আমি ভরে প্রকাশ করি, তাহলে যেটা পাবো, যে পরিমাণটা পাবো, সেটা হচ্ছে 1 মোল। এই সংজ্ঞা অবশ্যই জানতে হবে, শিখতে হবে, পারতে হবে। এগুলো ক, খ যে কোনো জায়গায় যখন তখন আসে যেতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পানির টান বলে দিছে অলরেডি, আমি এটা বলে দিছি, আমি আর এটা আসতেছি না। এরপরে আসতেছে অণুর আণবিক ভর বের করার পদ্ধতি। এটা খুবই সহজ। যে কোনো একটা যৌগতে, সাপোজ কার্বন ডাই অক্সাইডে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে মুখস্থ থাকতে হবে 12, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, কিন্তু অক্সিজেন আছে 2টা, তো 16 গুণ 2, মাঝে একটা প্লাস সাইন হবে, তাহলে 12 প্লাস হচ্ছে 32 সমান সমান 44 হয়। আমার 44 মুখস্থ, কেন? করতে করতে মুখস্থ গেছে, বাট তার মানে এই না যে তোমাকে মুখস্থ করতে হবে, তোমারও করতে করতে মুখস্থ হবে। আমি জীবনেও পানির আণবিক সংখ্যা 18, কার্বন ডাই অক্সাইডের 44, এটা জীবনও মুখস্থ করিনি। এটা করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে, কারণ আমি তো আর শুধু এসএসসি পড়ি নাই, তাই না? আমি তো এইচএসসি পড়ছি, তারপরে হচ্ছে আমার ইভেন ইউনিভার্সিটিতে এসে এগুলো লাগছে, কারণ বুঝোই তো বোটানি মানেই হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন, ঠিক আছে? তো এগুলো আমার সারাজীবনই লাগছে। আচ্ছা, এখানে আমরা যদি একটু সোডিয়াম ক্লোরাইড দিকে নজর দেই, আমরা দেখব, আমরা একটু মনেও রাখবো যে সোডিয়ামের আণবিক ভর, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 11, কিন্তু সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কিন্তু 11 না, 11 দুগুণে আসলে 22 হয়, কিন্তু একটা বেশি, এখানে আমার নিউট্রন একটা বেশি ছিল, সেই কারণে হচ্ছে 23 হইছে। এবং ক্লোরিনের ভর যেটা, সেটাও আসলে 35 না, মানে 17 দুগুণে হচ্ছে যেটা 35 না, সেটা হচ্ছে 35.5। এটা মনে রাখতে হবে, হ্যাঁ। এমনকি অক্সিজেনের যেটা আছে, অক্সিজেন কিন্তু আসলে সহজে মনে রাখার জন্য অক্সিজেন হচ্ছে আমাদের 1 লেখে, বাট অক্সিজেনের আসল ভর সংখ্যা কিন্তু এইটা, ঠিক আছে? আসলে আসল ভর সংখ্যা এটা, বাট 1 লিখে করলে ভুল হবে না ম্যাথ, ওটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, বাট 1 লিখে করলে ভুল হবে না। এই যে পরীক্ষার হলে যে ম্যাথ মিলাও, তারপরে বন্ধুদের সাথে যে ম্যাথ মিলে না, এটার মেন হচ্ছে কালপ্রিট হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? ওকে, এবার আমরা কপার সালফেট প্লাস 5 অণু পানি, এটা কিন্তু তুত, আমরা আগের চ্যাপ্টারে এটা পড়ে আসছি, যেটা হচ্ছে তুত। তো এই জিনিসটার যে ভরটা, সেটা হচ্ছে বের করতে দিছে। তো এটা আমরা কিভাবে বের করব? আমরা প্রথমে কপারের যে হচ্ছে পারমাণবিক ভর আছে, সেটা হচ্ছে আমরা একটু মুখস্থ করে নিতে হবে, বাট প্রথমে কঠিনগুলোর মুখস্থ করতে যাব না, লাইক কপার, জিঙ্ক, এগুলো সাধারণত উদ্দীপকে ম্যাথে দেওয়া থাকে, কারণ এগুলো হচ্ছে একটু কঠিন টাইপের, এগুলো মনে থাকতে চাবে না। তো তোমার কাজ হবে, তুমি যখন এই অধ্যায়টা করতেছো, তুমি নোট করে ফেলতে। আমি প্রথমবার যেটা করছিলাম, বাট আমি তোমাদেরকে বলে দিব, আমি একটা আলাদা ভিডিও বানিয়ে বলে দিব যে কোনগুলার পারমাণবিক সংখ্যা পড়বা, কোনগুলার পারমাণবিক ভর পড়বা, এবং কিভাবে মনে রাখবা, এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। বাট আমি যখন প্রথমবার এই চ্যাপ্টার পড়ছিলাম, আমি যেটা করছিলাম, আমি শুরু থেকে যেই যেই মৌল আসতো, আমি ওগুলোর নাম লিখতাম। মনে করো এতক্ষণ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, ক্লোরিন এগুলো আসছে, আমি এগুলোর নাম লিখে এগুলোর পাশে ভর লিখতাম। এতে কপার আসছে, আমি কপার লিখতাম। সালফার আসছে, আমি সালফার লিখতাম। সালফারের পারমাণবিক সংখ্যা 16,
সো এটার পারমাণবিক ভর যেটা সেটা হচ্ছে 16 দুগুণে 32 হবে। দেখো এখানে লেখাই আছে 32। তো ওইটা পারলে এটা এমনি পারা যাবে। তো আমি একটু খেয়াল করি কপারের যে পারমাণবিক ভর এটাকে 1 দিয়ে গুণ করছে, যেহেতু এখানে কপার একটা। সালফারের পারমাণবিক ভরকে হচ্ছে আমাদের 32 1 দিয়ে গুণ করছে, এবং অক্সিজেনের যেটা সেটা হচ্ছে আমাদের 16 দিয়ে গুণ করছে। ঠিক আছে? আচ্ছা, করার পরে এরপরে যেটা করছে এখানে মানে দেখাইছে যে হচ্ছে 9 গুণ অক্সিজেনের হচ্ছে পারমাণবিক ভর প্লাস 10 গুণ হচ্ছে এইচ এর পারমাণবিক ভর। আচ্ছা, এখানে যা করছে করছে, তুমি চিন্তা করবা যে এখানে অক্সিজেন আছে বলছে 9টা এবং হাইড্রোজেন আছে বলছে হচ্ছে 10টা। আচ্ছা, তো একটু খেয়াল করো এখানে হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে হচ্ছে 10টা, এটা ঠিক। অক্সিজেনেরটা এখানে একটু ভুল আসছে, অক্সিজেন হচ্ছে হবে হচ্ছে আচ্ছা, অক্সিজেন ওরা 4 এবং এটা একসাথে যোগ করছে। এই 4 এবং এটাই দেখছো, এই জন্যই বই আমার ওই যে ম্যাথের যে মানে ঢং, এগুলো খুব বিরক্ত লাগে। এরা অক্সিজেন গুনছে, এখান থেকে 5টা গুনছে, এখান থেকে 4টা গুনছে, মানে 4 আর 1 এরা মিলাই 9টা করছে। এত কষ্ট করার দরকার কি ভাই? আমি পর 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 লিখে যাব যে কপার কত, 1 গুণ সেই কপার, তারপরে সালফার কত, 1 গুণ সেই সালফার, তারপরে অক্সিজেন কত, 4 গুণ সেই অক্সিজেন, তারপরে হচ্ছে পানি কত, পানি হচ্ছে H গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 5, কেন? কারণ এই যে H এর পাশে হচ্ছে 5 আছে সেই জন্য 5, প্লাস হচ্ছে অক্সিজেন গুণ হচ্ছে 5, কারণ এই যে এই 5 অণু পানির মধ্যে এটা পড়ে। অথবা পানিটা পুরো বের করে নিয়ে 5 দিয়ে গুণ করব, শেষ। আমি কেন ওই অক্সিজেন একসাথে মিলাইতে যাব? এটা দরকার আছে? দরকার নাই। সহজ করে যে যেভাবে পারবে সেভাবে। তো এইভাবে আমাদের ভর সংখ্যাটা বের করছে। এক কথায় যতগুলো অণু পরমাণু আছে সেটার অণুর সংখ্যাকে গুণ দিয়ে আমরা হচ্ছে ভর সংখ্যা বের করব। ঠিক আছে? দেখছো আমারই নিজেরই মাথা ঘুরে গেছে যেখানে কেন হচ্ছে 4 আছে। আচ্ছা, ঠিক আছে। তো এইবার আমরা চলে আসি, আমরা কিছু ম্যাথ করব, এবং এই যে বইয়ের যে ঘটনা আছে এসব থেকে বেরোয় গিয়ে আমরা ম্যাথ এমন ভাবে করব, আমরা একটা ম্যাথ করব 1 কোটিটা ম্যাথ পারবো। দেখো, একটি H2O অণুর ভর কত? একটি H2O অণুর ভর কত? আমি কিচ্ছু পারি না, ঠিক আছে? আচ্ছা, সো আমি কি করব, একটা H2O অণুর ভর কত এটা জানার জন্য আমরা যেটা করব, আমরা H2O দিয়ে যে একটা মুখস্থ লাইন শিখছি আমরা সেটা লিখব। 1 মোল সমান 18 গ্রাম H2O সমান সমান 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি H2O। ওকে, লাগবে কি কি? দুইটা শব্দ বলেছিল আমাদের ম্যাথে, দুইটা শব্দ বলেছিল, একটা হচ্ছে অণুর আরটা হচ্ছে ভর, মানে একটা অণুর ভর। তার মানে মোল কথাটা আমার লাগছে না, মোল কথাটা আমার লাগছে না, আমার লাগতেছে ভর কথাটা এবং অণু কথাটা। ঠিক আছে? সো আমরা দেখতেছি 18 গ্রাম H2O অণুর মানে 18 গ্রাম H2O অণু সমান সমান হচ্ছে এতটা H2O অণু। আমাকে চাইছে কি? চাইছে হচ্ছে ভর। যেটা চাবে সেটা হচ্ছে ডানে। ঐকিক নিয়ম সবসময় বলে যেটা চাবে সেটা হচ্ছে ডানে। সো আমি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি H2O অণু সমান সমান 18 গ্রাম H2O অণু, বা অণুর ভর, অণুর ভর 18 গ্রাম। একদম আরো সহজ, অণুর ভর 18 গ্রাম। ঠিক আছে? অতএব একটি H2O অণুর ভর 18 ভাগ 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 হয়ে গেল। ক্যালকুলেটর এটা বের করে ফেলো, আমি এগুলো বের করব না। ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝতে পারছি অঙ্ক যেটাই আসুক না কেন আমি শুরুতে এই লাইনটা লিখব, কোনটা কোনটা চাইছে সেই দুটোকে রেখে বাকিটাকে বাদ দিব, যেটা চাইছে সেটাকে ডানে দিব, এবং দেখব অটোমেটিকলি আমার ম্যাথ হয়ে গেছে একটি H2O অণুর ভর কত, হয়ে গেছে ম্যাথ। এই দেখো লাস্টে এটা দিয়ে বের করছে, কেমনে করছে আমি এটা দেখতে চাই না। আচ্ছা, তো এরপরে যে জিনিসটা আমরা আসতেছি, 1 গ্রাম H2SO4 এ
কতগুলো H2SO4 অণু আছে। সবার আগে কাজ হচ্ছে H2SO4 যেটা, সেটার আণবিক ভর বের করে নেওয়া। এখানে সালফার, অক্সিজেন, হাইড্রোজেন সবগুলোরই আণবিক ভর কিন্তু তোমার জানা থাকা উচিত। আমারও এটা প্র্যাকটিস করতে করতে পরে মুখস্থ হয়ে গেছে 98। ঠিক আছে? আচ্ছা, তো মুখস্থ করতে হবে না, মুখস্থ করলেও কিন্তু আসলে পরীক্ষায় এটা করে দেখাইতে হয়। হ্যাঁ, যদি শর্ট কোশ্চেনে আসে করে দেখাতে হবে, বাট এগুলো সাধারণত এমসিকিউতে আসে। তো এমসিকিউতে আসলেও আমি জানি তোমাদের অনেকের কাছে স্টিল এটা যে হচ্ছে একটা সূত্র আছে, এটা দিয়ে করা হচ্ছে সহজ। আমি সূত্র দিয়ে করে দেখাই দিব, বাট আমি দেখছি এইভাবে করলে মানে একটা থাকে না যে একটা প্যাটার্নে করতেছো, এই ব্যাপারটা ক্রিয়েট হয়। ওকে, সো 1 গ্রাম H2O অণুতে কতগুলো অণু আছে? আমার কাজ হচ্ছে মানে প্রথমে যারা করতেছো ফর দ্য ফার্স্ট টাইম, পরে আস্তে আস্তে তোমার অনেক ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে, বাট প্রথমে যারা করতেছো তাদের জন্য হচ্ছে জিনিসটা এমন যে 1 মোল H2SO4 সরি 1 মোল H2SO4 সমান সমান 98 গ্রাম H2SO4 মানে সালফুরিক অ্যাসিড 6.023 into 10 to the power 23 T H2SO4। এরপরে আমার কাজ হচ্ছে বইয়ের ম্যাথটা দেখা, যেখানে বলেছে 1 গ্রাম কতগুলো অণু আছে। তাহলে আমার হবে হচ্ছে গ্রামটা এক সাইডে এবং হচ্ছে অণুটা আরেক সাইডে। সো এইটাই গ্রামটা এক সাইডে, কতগুলো অণু আছে এটা হচ্ছে ডান সাইডে, এটা ডান সাইডে। অতএব 1 গ্রামে কতগুলো আছে, এইটা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ভাগ হচ্ছে 98। ঠিক আছে? আমার কথা বুঝতে পারবা যখন দেখবে একটা হট করে একটা এমন ম্যাথ আসছে যেটা কোনো ফ্রেন্ড পাচ্ছে না তোমার, তুমি যখন পারবা তখন বুঝতে পারবা যে এই ঐকিক নিয়মের সফলতাটা কোথায় ছিল। আচ্ছা, তো এইভাবে তোমরা এটা প্র্যাকটিস করো। 5 গ্রাম, 5 গ্রাম মানে হচ্ছে কিছুই না, ওই 1 গ্রামে কত অতএব 5 গ্রামে কত, এই যে 1 গ্রামে কত অতএব 5 গ্রামে কত। হ্যাঁ, এবং এইটার মধ্যে কতগুলো এটা পরমাণু আছে। আচ্ছা, এইবার আসো একটা মজার কথাতে। এই জায়গাটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন আসে, এটা আমি নিজে করতে দিব না, আমি করে দিব। এই জায়গাটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন আসে তখনই হচ্ছে গুলাই ফেলে। তোমরা এটা নিজে করতে পারো, আমি তোমাদেরকে আরেকটা করে দেখাই দিই। আচ্ছা, মনে করো যে আমরা একটা লাইন শিখছি, 1 মোল H2SO সরি H2O সমান সমান হচ্ছে 18 গ্রাম H2O সমান সমান 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 H2O। এই জায়গায় এসেই ওই সূত্র বসায় অঙ্ক করা কতটা হার্মফুল সেটা টের পাবা। এতটা কত কি অণু। এখন আমাকে মনে করো জিজ্ঞেস করছে যে 1 গ্রামে কতটি এইচ আছে। মনে করো আমাকে এটা জিজ্ঞেস করছে, করছে না? এবং 1 গ্রামে মনে করো কতটি হচ্ছে আচ্ছা এইচ আছে, এটাই জিজ্ঞেস। সো তুমি কি করবা, অতএব 1 গ্রামে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সমান সমান হচ্ছে ভাগ হচ্ছে 18 অণু আছে। আচ্ছা, এই অণুটা কি? এই অণুটা হচ্ছে H2O অণু। কতটা H পরমাণু আছে সেটা কি বের হইছে? না। কতটা H2O অণু আছে সেটা বের হইছে। তাহলে এখান থেকে কিভাবে বের করব? একটা খেয়াল করি। একটা H2O অণুতে H পরমাণু আছে কয়টা? দুইটা। দুইটা আছে না? এই লেখাটাই খালি লাইনটা পড়ো বুঝে যাবা। একটা H2O অণুতে H পরমাণু আছে দুইটা। অক্সিজেন পরমাণু কয়টা আছে? একটা। ক্লিয়ার? ডান। অতএব একটা, এটা কি ছিল? একটা, একটি। অতএব এই যে এখান থেকে যে সংখ্যা বেরোলো এটা ক্যালকুলেট করে মনে কর একটা সংখ্যা পেয়েছে, সংখ্যাটার নাম হচ্ছে এ। এটি H2O অণুতে H পরমাণু আছে 2 গুণ এ, তাই না? খেয়াল করো, একটা
একটা অণুতে যদি অতটা থাকে তাহলে এই পরিমাণ অণুতে যতটা থাকবে, এই পরিমাণ অণুটা মানেই তো আসলে 1 গ্রাম। আমাকে তো জিজ্ঞেসই করছে যে 1 গ্রামে কতটা এইচ আছে। তো আমি তো বলেছি 1 গ্রাম সমান ওইটা অতগুলা অণু। তাহলে অতটা অণুতে যতটা পরমাণু থাকবে সেইটাই হচ্ছে এটা না? এখানে সূত্র কেমনে বসাবা? এই মানে ব্যাখ্যাগুলো জানা ছাড়া তুমি সূত্র কেমনে বসাবে? এবং তোমার কি মনে হয় সারা জীবন তোমার ১ গ্রামে কয়টা আছে, ৫ গ্রামে কয়টা আছে ওইটা জিজ্ঞেস করবে তোমারে? অবশ্যই না। এটা তো এসএসসি তেই করে না। সারা জীবন কেমনে করবে? করবে না কোনদিনও, হ্যাঁ? আচ্ছা। সো এই ব্যাপারটা আমরা যদি একবার হচ্ছে মাথার মধ্যে ঢুকায় ফেলতে পারি, আমরা সব অঙ্ক এই নিয়মেই করতে পারবো। একইভাবে তুমি যখন এই সালফারেরটা করতে যাবা, তুমি লিখবা যে একটা সালফার H2SO4 এ আমার হচ্ছে হাইড্রোজেন আছে ২ টা। তাহলে অতটাতে কয়টা আছে? এই যে ১ গ্রাম যেটা বের করে আনছো অতটাতে কয়টা আছে? তারপরে একইভাবে হচ্ছে সালফার আছে কয়টা, অক্সিজেন আছে কয়টা? যারা ক্লাসটা পুরা করবা আমাকে এই সংখ্যাটা লিখে জানাবা। S কয়টা, H কয়টা, O কয়টা? ৩ টা সংখ্যাই পরপর লিখে জানাবা। ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা। এরপর আমরা চলে আসি গ্যাসের মোলার আয়তন। ১ মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। এটা আরো বেশি ইন্টারেস্টিং। আগের থেকে এই ঘটনাটা হচ্ছে আরো বেশি ইন্টারেস্টিং। কিভাবে? আমরা একটা লাইন পড়ে আসলাম এতক্ষণ যে ১ মোল সরি ১ মোল O2 সমান হচ্ছে ৩২ গ্রাম O2 সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 টি O2 অণু। এইটা সমানই আসলে 22.৪ লিটার হচ্ছে O2। ১ মোল পরিমাণ গ্যাসের যে আয়তন সেইটাই মোলার আয়তন এবং আয়তনকে লিটার আকারে প্রকাশ করেছি। সো 22.৪ লিটার। এটা হচ্ছে ওই O2 এর আয়তন। আমি কি ক্লিয়ার করতে পারছি? একইভাবে আমি যদি এখানে লিখতাম যে ১ মোল Cl2 সমান Cl2 এর আণবিক ভর যত তত, এটা আমার মুখস্থ নাই। তো এটা বের করতে হবে। সমান হচ্ছে 22.৪ লিটার Cl2। সেম সেম। আমি একটু বই দেখে লিখে নিই, হ্যাঁ? এখন ক্যালকুলেটর নাই তো আমি একটু বই দেখে লিখে নিই যে হচ্ছে ক্লোরিনের কত, ৭১ গ্রাম। ক্লোরিনের ভর হচ্ছে, ক্লোরিন গ্যাসের ভর হচ্ছে ৭১ গ্রাম। ইভেন পানিও কিন্তু গ্যাস আকারে থাকতে পারে। পানি জলীয় বাষ্প হয় না? তো পানিও কিন্তু গ্যাস আকারে থাকতে পারে। অর্থাৎ ১ মোল H2O এটা হচ্ছে গ্যাস। এরকম যদি চিন্তা করি তাহলে ১৮ গ্রাম হচ্ছে H2O সমান সেম সমান এটাও সেম 22.৪ লিটার H2O। তার মানে ১ মোল গ্যাস সারা জীবন, একটা ১ মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.৪ লিটার সারাটা জীবন। এটাই কিন্তু অ্যাভোগাড্রোর আরেকটা কথা যে যদি এই পরিমাণ হচ্ছে অণু থাকে কোথাও তাহলে ওর আয়তন সারা জীবন এটা হবে এবং ওইটাই গ্যাসের মোলার আয়তন। মূল কথা ১ মোল গ্যাসের আয়তন হচ্ছে আসলে ওইটা। কিন্তু এখানে একটু ছোট্ট কিন্তু আছে, একদম ছোট কিন্তু, বড় কিন্তু না কিন্তু, হ্যাঁ? ছোট কিন্তুটা হচ্ছে যে এই আয়তনটা মেনটেন করার জন্য ১ মোল গ্যাসের যে আয়তন এটা মেনটেন করার জন্য ওর তাপমাত্রা এবং চাপটা ফিক্সড হইতে হবে। আমি যদি ওর তাপমাত্রা এবং চাপটা বাড়াই দেই সেক্ষেত্রে ওর এই ভলিউমটা কমা বাড়া করবে। অর্থাৎ তুমি ১ মোল পরিমাণ গ্যাস বা ওই পরিমাণ অক্সিজেন এনে রুম টেম্পারেচারে বললা যে কই 22.৪ লিটার তো হচ্ছে না, তাহলে আসলে হবে না। এটার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ১ বায়ুমণ্ডল চাপ মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 atm চাপ লাগবে। এইটা থাকলেই একমাত্র এটা। এখানে যদি আমরা তাপমাত্রা চেঞ্জ করে রুম টেম্পারেচার আনি 25 ডিগ্রি সেলসিয়াসে তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে? তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার বা এসটিপি। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে আমাদের হচ্ছে যে কোনো ১ মোল পরিমাণ গ্যাসের যে আয়তন সেটা হচ্ছে 22.৪ লিটার হয়। আচ্ছা, গেল। আমরা এবার একটা সূত্র পড়তেছি। এখানে একটা না বেশ কয়েকটা সূত্র দিছে। তোমরা একটু খেয়াল করবা n সমান মোল সংখ্যা ইজ ইকুয়াল টু W বাই হচ্ছে M।
এটা কিভাবে আসছে এটা যদি তুমি একটু খেয়াল করো, তাহলে তুমি যখন একটা ম্যাথ করবা তুমি এইটার হচ্ছে ব্যাখ্যা পেয়ে যাবা। যেরকম তুমি যদি মনে করো যে আহ, এই যে আমরা বারবার যে একটা লাইন লিখতেছি যে 1 মোল সমান, মনে করো এ, এ না এটা এম ধরি। এম মানে কি? এম মানে হচ্ছে সবসময় মনে রাখবা মুখস্থ ভর। এম মানে কি? এম মানে হচ্ছে মুখস্থ ভর, মানে যেটা তুমি মুখস্থ করে আসছো। তো এম দিয়ে মতে এম মতে হচ্ছে মুখস্থ ভর। এত গ্রাম অমুক সমান সমান, মনে করো 1 মোল H2O সমান সমান এত গ্রাম হচ্ছে H2O সমান সমান হচ্ছে কি? ওই যে আমরা অ্যাভোগাড্রো যে নাম্বারটা বলি NaCH2O, তাই না? আমরা এটাই তো এতক্ষণ ধরে লিখতেছিলাম। আচ্ছা, এখন এইটারই একটু আপডেটেড ভার্সন হচ্ছে এটা। কিভাবে? আমি যদি বলি যে 18 গ্রাম H2O সমান সমান হচ্ছে আসলে 1 মোল, ঠিক আছে? এবং আমি যদি বলি যে 1 গ্রাম H2O সমান সমান 1/18 এবং 2 গ্রাম, কথার কথা বলি 2 গ্রাম H2O মানে হচ্ছে 1 গুণ 2 বাই হচ্ছে 18। একটু খেয়াল করো এই জায়গাতে আমাদের এই যে এইটা এইটা এটা হচ্ছে ডাব্লিউ এবং এটা হচ্ছে আমাদের এম, কারণ এটা মুখস্থ, আর এটা হচ্ছে মানে কোশ্চিনে যেটা দেওয়া থাকবে সেটা। তো এইটাই আলটিমেটলি হচ্ছে আমাদের এন। এন মানে কি? এন মানে হচ্ছে আমাদের মূল সংখ্যা। দেখছো না এত মোল লেখা আছে, এই যে এখানে লেখা আছে এত মোল, তার মানে এইটাই আলটিমেটলি হচ্ছে এন বা মোল সংখ্যা। তো এইভাবে এই জিনিসগুলো কিভাবে আসছে এটা ঐকিক নিয়মে হচ্ছে দেখানো যায়। তো আমরা যখন কোনো একটা কোশ্চিন আসছে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করে দিই তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটা পাওয়া যায়, বাংলা কথা হচ্ছে সেটা। তো এখানে আমরা যে সূত্র শিখি N=W/M, এন মানে হচ্ছে আসলে মোল সংখ্যা বা মোল, এক কথায় কত মোল, এবং ডাব্লিউ মানে হচ্ছে যেই ভরটা দেওয়া থাকবে কোশ্চিনে সেটা, এবং এম মানে হচ্ছে মুখস্থ ভর, ঠিক আছে? একইভাবে এই এন সমান সমান ভি বাই 22.4 লিটার। ভি মানে কি? ভি মানে হচ্ছে যেটা আমার চাবে বা দেওয়া থাকবে, এটা কিন্তু আমার চাইতেও পারে বা দেওয়াও থাকতে পারে, আর এটা তো আমাদের মুখস্থ। একইভাবে এইখানে এন মানে এন বাই এটা মানে কি? এন মানে হচ্ছে যেটা আমাদের চাবে বা দেওয়া থাকবে, আর এটা হচ্ছে যেটা আমাদের অলরেডি মুখস্থ বা এন এ অ্যাভোগাড্রো নাম্বার যেটা সেটা। তোমরা চাইলে এই সূত্রগুলো মুখস্থ করে এই অনুযায়ী ম্যাথ করতে পারো। কোনটা কি আমি তো সেটা বলেই দিলাম, তোমরা এমসিকিউর জন্য এগুলা অ্যাপ্লাই করতে পারো। বাট আমি সারা জীবন এমসিকিউতেও আমার ঐকিক নিয়ম দিয়েই আমি করেছি, কারণ আমার কথা আমার ঐকিক নিয়মে যদি হয়ে যায় আমি কেন এক্সট্রা খাটতে যাব। তো আমরা চলো এই গ্যাসের যে লিটারের যেটা সেটা থেকে একটা ম্যাথ দেখি। আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটা অণু থাকে? আদর্শ তাপমাত্রা ও তাপে 1 লিটার, প্রথমে আমরা একদম মুখস্থ যে লাইন আছে সেটা আমরা লিখে নিব। সেটা হচ্ছে 1 মোল এই হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমান সমান হচ্ছে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান সমান হচ্ছে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড সমান সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 টি কার্বন ডাই অক্সাইড অণু, ঠিক আছে? আমাকে বলেছে 1 লিটারে কতটা অণু থাকে, সো 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড সমান সমান 6.023 ইন্টু 10⁻23 টি কার্বন ডাই অক্সাইড অণু। অতএব 1 লিটারে কত থাকে? অতএব 1 লিটারে এই যে আমাদের এইটা এই জিনিসটা ভাগ হচ্ছে আমার 22.4 টি কার্বন ডাই অক্সাইড অণু থাকে। শেষ। একই রকম একই প্যাটার্ন, ওই আগের মতোই, খালি জাস্ট এখানে এক্সট্রা একটা লাইন অ্যাড হচ্ছে, ঠিক আছে? প্রমাণ অবস্থা একই কথা, প্রমাণ অবস্থা একই কথা। এইখানে দেখো আবার আরেকটা ম্যাথ দিছে, ওই একই ম্যাথ, যে এতটি গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে। তুমি আগে 5 লিটারে কয়, মানে 5 লিটার সমান এইটা কয়টা অণু সেটা আগে বের করে নিবা। এরপরে তুমি জানো যে একটা এইচ মানে মিথেন মানে হচ্ছে মানে একটা মিথেনের অণুতে 4টা এইচ পরমাণু আছে। তাহলে তুমি যেই সংখ্যাটা বের করে আনলা 5 লিটার সমান যে সংখ্যাটা, ওই সংখ্যাটা দিয়ে
তুমি হচ্ছে 4 দিয়ে গুণ করে দিবা, বাস। ঠিক আছে, ওই সংখ্যাটা যত, কার্বন পরমাণু কিন্তু ততটা আছে, কিন্তু হাইড্রোজেন পরমাণু কিন্তু তার 4 গুণ আছে, তো 4 দিয়ে গুণ হবে। আচ্ছা গেল। তো এবার এই অঙ্কটা হচ্ছে দেখো সূত্র দিয়ে করেছে, একটা সূত্র দিয়ে করেও দেখাইছে। দেখো আমি খেয়াল করি, 5 মোল মানে হচ্ছে n = 5। কার্বন ডাই অক্সাইডের প্রমাণ অবস্থায় আয়তন কত? কার্বন ডাই অক্সাইডের প্রমাণ অবস্থায় আয়তন কত মানে ভি জিজ্ঞেস করছে। এই যে বললাম জিজ্ঞেসও করতে পারে, দেওয়াও থাকতে পারে, সো এটা হচ্ছে জিজ্ঞেস করছে এবং বের হয়ে গেছে। তারপরে এই যে এই অঙ্কগুলো আবারও সেম সূত্র দিয়ে করেছে। প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? আমি কিন্তু দুই ভাবে দেখাই দিছি, এটা অনেক ইজি, বাট কিছু কিছু জায়গায় এটা অ্যাপ্লাই হতে চায় না। যখন এই যে এই টাইপের অঙ্ক চলে আসে, এগুলো আর অ্যাপ্লাই হতে চায় না। সো ঐকিক নিয়মটা শিখতে হবে, তুমি পরে এটা বাদ দিয়ে দিতে পারো, বাট বেসিক আগে শিখতে হবে। আচ্ছা, তো 10 গ্রাম মানে হচ্ছে ডাব্লিউ, আমি বলেছি যেটা দেওয়া থাকবে বা যেটা বের করতে হবে। দেওয়া আছে 10 গ্রাম ডাব্লিউ। এম মানে হচ্ছে 2, মুখস্থ। প্রমাণ অবস্থায় মানে 22.4 লিটার আমি জানি। আমাকে জিজ্ঞেস করছে হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? আয়তন কত মানে হচ্ছে ভি। আয়তন কত মানে হচ্ছে ভি। তাহলে সেই অনুযায়ী সূত্রটা আমার বসাই দিছে। তাহলে মোটামুটি আমার এই সূত্রটা জানলেই কিন্তু হয়ে যায়। অর্থাৎ এন এর সূত্রটা n = W/m সমান সমান হচ্ছে ভি বাই হচ্ছে 22.4। এন মানে যেটা বের করতে দেয় সেটা, আর এন এ মানে তো অ্যাভোগাড্রো সংখ্যা। এই সূত্রটাই মূলত আমরা এতক্ষণ ধরে শিখেছি। আমরা যদি এই সূত্রটা বসাই ম্যাক্সিমাম ম্যাথই হবে, ওই পরমাণু বের করা ম্যাথটা হচ্ছে হবে না, যে এই অণুতে কয়টা পরমাণু আছে, তখন আবার মাথা গুলাই যায়। এই কারণে আমি এমন একটা জিনিস শিখাইছি যেটা দিয়ে তোমার হচ্ছে সব সময় সবকিছু তুমি অ্যাপ্লাই করতে পারবা। বাট এমসিকিউর জন্য তুমি চাইলে এটা ব্যবহার করতে পারো। আমরা মনে রাখবো ডাব্লিউ মানে যেটা দেওয়া আছে বা যেটা বের করতে হবে, এম মানে মুখস্থ, ভি মানে যেটা দেওয়া আছে বা বের করতে হবে এটা মুখস্থ, এটা দেওয়া আছে বা বের করতে হবে, এবং এটা হচ্ছে মুখস্থ। নিচের গুলো সব মুখস্থ, উপরের গুলো সব সময় হচ্ছে আমাদের বের করতে হবে বা দেওয়া থাকবে। তো এইটা ছিল আমাদের হচ্ছে প্রথম পর্ব। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় পর্বে।